রাত তখন নিস্তব্ধ, চারদিক নিষ্প্রদীপ, শুধুমাত্র দূরবর্তী কোনো বাড়ির মিটমিটে আলো চোখে পড়ে। চৌধুরী বাড়ির বিশাল উঠোনটা নরম চাঁদের আলোয় স্নান করছে, কিন্তু ভেতরে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রসব বেদনায় কাতরাচ্ছে একজন নারী, তার কণ্ঠে তীব্র যন্ত্রণার শব্দ, কিন্তু আশেপাশের মানুষগুলো যেন নির্লিপ্ততা। ঘরের মধ্যে একজন ধবধবে সাদা শাড়ি পরা বৃদ্ধা হেঁটে যাচ্ছেন, তার চোখে কোনো অনুভূতি নেই, যেন এই দৃশ্য তার জন্য নতুন কিছু নয়। একটা ক্ষীণ কান্নার শব্দ ভেসে এলো। সদ্যজাতের কচি কণ্ঠে পৃথিবীর প্রথম আর্তনাদ। কিন্তু বাইরে অপেক্ষারত পুরুষের দল যেন অসন্তুষ্ট হয়ে উঠল। মেয়ে হয়েছে? একজন চাপা স্বরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কপালে ছিল তাই হল। আরেকজন অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিল, অন্য কিছু করার দরকার আছে? একটা পাষাণ কণ্ঠস্বর ভেসে এলো, যেন একটা অবাঞ্ছিত প্রশ্ন ছুড়ে দেওয়া হলো বাতাসে। না, থাক। এমনিতেই মেয়েটার মা মরতে মরতে বেঁচেছে, বেশি ঝামেলা করো না। এই কথোপকথন শুনতে পেল না সদ্যজাত শিশু নীলা। সে তখনও ছোট্ট হাত পা নেড়ে নতুন পৃথিবীকে অনুভব করার চেষ্টা করছে। তার জন্য কেউ আদর নিয়ে আসেনি, কেউ খুশি হয়নি। মা তাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু সে কান্না শুধুই অসহায়তার। নীলা জন্মাল, কিন্তু তার জন্ম কোনো আনন্দ আনতে পারল না। বাবা তো প্রথম দিনই মুখ ফিরিয়ে নিলেন, ঠাকুমা তিক্তস্বরে বলে উঠলেন। কপালে লেখা ছিল বলেই হল। কবে যে এসব অভিশাপ থেকে মুক্তি পাব। সেই রাতেই নীলার ভাগ্য ঠিক হয়ে গেল, একটা অবহেলিত জীবন, একটা নিঃসঙ্গ শৈশব, একটা নির্বাসিত ভবিষ্যৎ। নীলা যখন একটু একটু করে বড় হতে লাগল, তখনই তার জীবনের প্রথম সত্যটা সে বুঝতে পারল, এই পৃথিবীতে সে একেবারেই অপ্রয়োজনীয়। যে ঘরে সে জন্মেছে, সেখানে তার জন্য ভালোবাসা নেই, কেবল বোঝার মতো আচরণ। তার বয়স তখন 3 বছর। অন্য বাচ্চারা যখন বাবার কাঁধে চড়ে খেলছে, নীলার বাবা তখন তাকে এক ঝলক দেখেও না দেখার ভান করতেন। মা তাকে কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তার নিজের জীবনটাও এতটাই কঠিন ছিল যে নীলাকে ভালোবেসেও যেন পুরোদমে আগলে রাখতে পারতেন না। বাড়িতে ঠাকুরমার ছিল অদৃশ্য এক রাজত্ব। বাবা ছিলেন নিঃস্বার এক অনুগামী, ঠাকুমা যা বলতেন তাই করতেন। আর সেই নির্দেশগুলো কখনোই নীলার পক্ষে ছিল না। এত আদর করার দরকার নেই। মেয়ে মানুষ একটু কষ্ট পেলে তবেই ঠিকমতো মানুষ হবে। মায়ের কোনো জবাব ছিল না। নীরবে সব মেনে নিতেন। নীলার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মানুষের ব্যবহারের পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠল। তার চেয়ে বছর 3 বড় ভাই আদনান ছিল বাড়ির রাজপুত্র। ঠাকুমা সারাদিন তাকে কোলে বসিয়ে রাখতেন, পায়েস দুধ খাইয়ে আদর করতেন। বাবা পর্যন্ত আদনানকে নিয়ে গল্প করতেন, বাইরে নিয়ে যেতেন। আর নীলা? সে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। একবার দৌড়ে গিয়ে বাবার হাত ধরেছিল। বাবা, আমাকেও নিয়ে যাবে? বাবা তাকে এমনভাবে তাকিয়ে দেখলেন যেন ভয়ানক কিছু শুনেছেন। তারপর গলা শক্ত করে বললেন, তুই কি করবি গিয়ে? তোর দরকার নেই এসব। নীলা একটুও বুঝতে পারল না, তার জন্য কেন দরকার নেই। কান্না চেপে রেখে সে মায়ের কাছে ফিরে এল। কিন্তু মা তখন বাবার সামনে চুপ করে থাকতেন, যেন তিনিও জানতেন কিছু বলার নেই। বয়স একটু বাড়ার পর নীলাকে স্কুলে ভর্তি করা হল। কিন্তু সেটাও সহজ ছিল না। বাবা চাননি নীলা বেশি দূর পড়াশোনা করুক। তিনি একদিন মায়ের দিকে তাকিয়ে বললেন, স্কুলে ভর্তি করানোর কি দরকার? শেষে পড়াশোনা শিখে মাথায় উঠবে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা জরুরি। অন্তত একটু সুযোগ দিন। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
ঠিক আছে, তবে বেশি বাড়াবাড়ি করো না। মায়ের প্রাণ ফিরে এল। তিনি নিজের ছোট্ট টিউশনির টাকা বাঁচিয়ে নীলার জন্য বই খাতা কিনলেন, পুরনো ব্যাগটা ধুয়ে দিলেন। নীলা খুশিতে আত্মহারা। সে ভেবেছিল স্কুলের জীবনটা তার জন্য মুক্তি হবে। কিন্তু সেখানে গিয়েও যেন নতুন এক লাঞ্ছনার দরজা খুলে গেল। ক্লাসে কিছুদিনের মধ্যেই সে টের পেল বন্ধু বানানোর সুযোগ তার জন্য নেই। সে গরিব, পুরনো জামা পরে আসে, তার নতুন বই নেই, টিফিনের জন্য ভালো খাবারও নেই। ধনী সহপাঠীদের কাছে সে ছিল যেন আলাদা। একদিন টিফিনের সময় তার পাশের বেঞ্চের এক মেয়ে বলল, তোর জামা তো গত সপ্তাহেও দেখেছি, নতুন জামা নেই? নীলা মাথা নিচু করে বলল, আমার মা পরে দেবে। আরেকজন হাসল, মানে তোর বাড়িতে জামাই নেই? আমি মাকে বলবো আমার পুরনো জামা দিয়ে দেবে তোকে। নীলার চোখে পানি চলে এল। স্কুলেও কেউ তাকে আপন মনে করল না। একদিন শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন, কে কে বড় হয়ে কি হতে চাও? সবাই বলল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট। নীলা ছোট গলায় বলল, আমি শিক্ষক হতে চাই। সারাদিনের মধ্যে এই প্রথমবার তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। কিন্তু তার কথা শুনেই কেউ কেউ হেসে উঠল। একজন ছেলে বলল, তুই শিক্ষক হবি? আগে ভালো জামা কাপড় পরে আয়। শিক্ষক কিছু বললেন না। সবাই হাসছিল, নীলা বসে রইল চুপচাপ। সে বুঝতে পারল তার জন্য কোনো জায়গাই সহজ নয়। সময়ের সাথে সাথে কষ্টের গা শোয়া হয়ে যায়। নীলার ক্ষেত্রেও তাই হল। কিন্তু একটা মানুষ এল যে তাকে অন্যভাবে দেখতে শুরু করল। নীলা যখন কলেজে ভর্তি হল তখন প্রথমবারের মতো একজন তার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, আরাফ। কলেজের প্রথম দিন একটা বই হাতে নিয়ে গেট দিয়ে ঢুকছিল নীলা, আচমকা একটা ধাক্কা লাগল। বই পড়ে গেল, আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা নিচু হয়ে তুলে দিল। তোমার বই পড়ে গেছে। নীলা মাথা নিচু করে বলল, ধন্যবাদ। এরপর ক্লাসে দেখা হতো, মাঝে মাঝে কথা হতো। আরাফ ধীরে ধীরে বুঝতে পারল নীলার জীবনটা খুব সহজ নয়। একদিন সে জিজ্ঞেস করল, তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তাই না? নীলা মুচকি হাসল। মা দেখে, বাবা চায় আমি রান্নাঘরে থাকি। আরাফ চুপ করে গেল। কিছু একটা বলবে ভেবেও থেমে গেল। এই সম্পর্কটা কি ছিল? প্রেম, নাকি শুধুই বন্ধুত্ব? কিন্তু ভাগ্য নীলার জন্য কিছু রেখেছিল না। একদিন বাবা জানতে পারলেন নীলা কারো সাথে কথা বলে। সাথে সাথেই কলেজ যাওয়া বন্ধ করে দিলেন। মেয়েদের এত স্বাধীনতা দেওয়া ঠিক না। কলেজ বন্ধ, বিয়ে ঠিক করলাম। নীলা প্রতিবাদ করল, মা কাঁদলেন, কিন্তু কিছুতেই লাভ হল না। নীলার জন্য ঠিক করা হলো এক প্রবাসী পাত্র। সে একবারও ভাবেনি তার মতামত কারো কাছে জরুরি হতে পারে। আরাফ জানত এই বিয়ের কথা। একদিন বাড়ির বাইরে এসে দাঁড়াল। চলো, আমি তোমাকে নিয়ে যাব। নীলা একবার তাকিয়ে দেখল, তারপর মাথা নেড়ে বলল, তুমি জানো আমি কোথাও যেতে পারবো না। আরাফের চোখে হতাশা, নীলার চোখে কান্না। সেদিন থেকেই তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হল, একটা বন্ধন যেখানে ভালোবাসা নেই, যেখানে স্বাধীনতা নেই, যেখানে শুধুই কষ্ট আর বন্দিত্ব। নীলার বিয়ে হল খুব দ্রুত। কোনো আয়োজন ছিল না, কোনো আনন্দও ছিল না। শ্বশুরবাড়ির লোকজনের কাছে সে শুধু একটা লেনদেনের অংশ ছিল, প্রবাসী জামাইয়ের জন্য আনা এক অবহেলিত স্ত্রী। স্বামী আবির ছিল একেবারে নিঃসঙ্গ স্বভাবের, চুপচাপ। প্রথম রাতেই নীলাকে বলেছিল, আমি কালই চলে যাচ্ছি দুবাই।
তোমার সাথে হয়তো তেমন কথা বলারও সময় পাব না। নীলা কিছু বলল না। সকালে ঘুম ভাঙতেই দেখল স্বামী নেই, চলে গেছে। শ্বশুরবাড়ির লোকেরা তখনই আসল রূপ দেখাতে শুরু করল। ছেলের জন্য লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠিয়েছি, এখন কি ফাও একটা মেয়ে বসিয়ে রাখব? শুনেছি তোর মাও খুব বেয়াদব। মেয়েকেও নিশ্চয়ই তাই শিখিয়েছে। নীলা প্রথম কয়েকদিন চেষ্টা করেছিল মানিয়ে নিতে, কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। তার কোনো ইচ্ছার মূল্য ছিল না, তার জন্য কোনো ভালোবাসা ছিল না। সারাদিন তাকে রান্নাঘরে কাটাতে হতো, ঘুমাতে দেওয়া হতো না ঠিকমতো, খেতেও পেত না কখনো কখনো। মাঝরাতে বিছানায় শুয়ে সে ভাবত, কেন এই জীবন পেল? মা র কথা মনে পড়ে যেত, আর চোখের কোণে অজানা জলের রেখা গড়িয়ে পড়ত। একদিন নীলার শরীর খারাপ হল। গা হাত পা পুড়ে যাচ্ছে জ্বরে, শরীর কাঁপছে। সে শাশুড়ির কাছে গিয়ে বলল, আমাকে একটু ওষুধ এনে দেবেন? শাশুড়ি মুখ ঘুরিয়ে বললেন, ওষুধ কিনতে টাকা লাগে, কষ্ট করলে এমনিতেই কমে যাবে। নীলা আর কিছু বলল না। রাতে খুব জ্বর উঠল, সে বিছানায় শুয়ে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। মা খবর পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে শাশুড়ি বললেন, তোমার মেয়েকে নিতে এসেছ? এখানেই মরুক, আমাদের বাড়িতে কোনো বোঝা রাখার দরকার নেই। মা কেঁদে বললেন, একটু দেখতে দাও। নীলা অস্পষ্টভাবে দেখল মা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু কেউ দয়া করল না। সেদিন রাতেই নীলা বুঝতে পারল তার সময় হয়ে এসেছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, জ্বর এতটাই বেড়ে গিয়েছিল যে পুরো শরীর জ্বলছিল। সে খুব কষ্ট করে উঠে বসল, জানালার বাইরে তাকাল। সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে, কিন্তু তার আলো খুব মলিন। বিছানায় বসে সে ভাবল, যদি আবার নতুন করে জন্ম নেওয়া যেত, যদি আবার মা র কোলে ফিরে যেতে পারত। কিন্তু সবকিছুর শেষ থাকে। রাত গভীর হল, নিস্তব্ধতা নেমে এল। সকালে যখন সবাই ঘুম থেকে উঠল, তখন দেখল নীলা আর বেঁচে নেই। এই পৃথিবীতে এক মেয়ে জন্মেছিল, যার জীবন কখনোই তার নিজের ছিল না। সে শুধু কষ্ট পেয়েছিল, অবহেলা পেয়েছিল, ভালোবাসার ছোঁয়া পায়নি। তার মৃত্যুতে কেউ কাঁদল না, কেউ শোক করল না। শুধু তার মা দূরে বসে নীরবে চোখের জল ফেললেন। আর সেই রাতে বাতাসে ভেসে বেড়াল এক অভিশপ্ত মেয়ের নীরব কান্না। সমাপ্ত।